কাছে যা কিছু আছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ হওয়াই কিন্তু আপনাকে সত্যিকারের সুখের দিকে নিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি পরমেশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পরে ওষুধ খেয়ে নিয়েছি আর তারপরে বিছানা গোছাতে শুরু করে দিয়েছি, কারণ দুটো ঘরের বিছানা তুলতে হবে। আর ছেলে আমার পড়তে বসে গেছে, ওকে দুটো বিস্কিট আর এক গ্লাস জল দিয়েছি, বলেছি তুই খেয়ে পড়তে বস, আমি হাতের কাজটা সেরে তোকে ব্রেকফাস্ট দিয়ে দেব। তো দেখো আমার কম্বলগুলোকে ভালো করে ভাঁজ করা হয়ে গেছে আর জায়গা মতো রেখে দিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। আর বেডশিটটাকে না দুদিন আগেই চেঞ্জ করেছি, সেই জন্য আর বেডশিট চেঞ্জ করতে হবে না। এবার এসেছি পাশের ঘরে, এই ঘরের বিছানাটাকেও একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব, কারণ যদিও ঘুমানো হয় না এই ঘরটাতে, তবুও কখনো বসছি, কখনো একটু গল্প করছি, এই কারণে না বিছানার চাদরটা একটু এলোমেলো হয়ে থাকে, দেখতে বড্ড খারাপ লাগে। আর গোলু যেহেতু এই ঘরে সব কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেই জন্য গোছাতেই হয় প্রত্যেক দিন। বেশ অনেক দিন পরে এই ঘরে জানালাটাকে খুললাম, আর ফুলগুলোকে দেখে মনটা তো ভালো ছিলই, সঙ্গে একটু খারাপও হয়ে গেছে। দেখছি অনেক কটা ফুল শুকিয়ে গেছে, আর মনে মনে ভাবছিলাম বয়স হলে সব কিছুই শুকিয়ে যায়, ফুলও শুকিয়ে গেছে, একদিন আমরা মানুষ, আমরাও কিন্তু ঠিক এইভাবেই দুমড়ে মুচড়ে যাব। যাকে ফুলগুলোকে দেখে গাছে জল দিয়ে এসেছি, পাপোশগুলোকে নিয়ে ছাদে যাব। অনেক দিন যাবৎ পাপোশগুলো রোদ্দুরে দেওয়া হয়নি, আর আমার না পাপোশ মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে শুকিয়ে আবার ঝেড়ে পুছে এনে রাখতে বেশ ভালো লাগে। জানি না কেন আমার তাহলে গুড একটা ফিলিং হয়। আর প্রচুর ধুলো কিন্তু বেরিয়ে যায় পাপোশগুলোকে যখনই রোদ্দুরে দেব, রোদ্দুরের তাপে মচমচা হয়ে যাবে, তারপরে দুটো বাড়ি দিয়ে ঝেড়ে নিলেই না এত সুন্দরভাবে ধুলোবালিগুলো বেরিয়ে যাবে, তখন কিন্তু একদম নোংরা বালি কিছুই থাকে না। এবার পাপোশটাকে রোদ্দুরে দেওয়ার পরে হাত পাটা ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে এই যে দেখো একটা বেতর শাক হয়েছিল, অনেক বড় গাছ হয়ে গেছে, আর সেই ফুল হয়ে গেছে। তো সেই ফুলগুলোকে না একটু ছিঁড়ে দিলাম, তাহলে আবার ডালপালা বেরোবে, ঝাপড়া হবে, দেখতে বেশ ভালোই লাগবে। বলো খাই বা না খাই, একটা গাছের তো শাক আর খাওয়া যাবে না। তো তারপরে আমি আবার তুলসীপত্র আর ফুল নিয়ে নিলাম। বেশ অনেক কটা ফুল হয়েছিল, জবা ফুল মাত্র দুটো, কিন্তু নীলকণ্ঠ না অনেকটা পরিমাণে ফুটেছিল, ওই ধরে নাও 15-20টার মতো ধরেছিল। গাছে 2-4টে রাখলাম আর বাদবাকিটা তুলে নিলাম। আজকে যেহেতু সোমবার, সেহেতু ভোলানাথের চরণে পড়েই যাবে, ভাবছি একটা মালা করে দেবো ছোটোখাটো, বেশ ভালো লাগবে তাহলে। নিচের ঘরে চলে এসেছি, আর এসে দেখছি আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার এনেছে। তো বাজারগুলোকে যেটুকু প্রয়োজন সেটুকু বের করে নিলাম, বাকিটা ব্যাগের মধ্যেই রয়েছে। এখন আর সময় নেই হাতে যে সেইগুলোকে গুছিয়ে রাখি, কারণ প্রচণ্ড পরিমাণে আমার তো খিদে পেয়েছি, সাথে ছেলেটারও খিদে পেয়েছে। তো সেই জন্য ভাবলাম যে ব্রেকফাস্টে কিছু একটা বানানো যাক। ফ্রিজে আটা মাখা ছিল, আমি ঝটপট করে কয়েকটা লুচি করে নিয়েছি, আর ভাবছি সাদা আলুর তরকারি করে নিই। সাদা আলুর তরকারি এইরকম বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে আর 5 ফোড়নে দিয়ে করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। যদিও এই সবজিতে কোনো হলুদ ইউজ করা হয় না, হলুদ দিলে কিন্তু এর স্বাদ আবার অন্যরকম হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর ছেলেটার পেটটাও খুব একটা ঠিক নেই, ভাবছিলাম ওকে একবার দেবো না, তো বললো ঠিক আছে মা, 1-2 খাই, কিছু হবে না। আমি বললাম ঠিক আছে, বেশি না করতে গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে, সামনে যেহেতু পরীক্ষা রয়েছে সেই জন্য। আর এইদিকে দেখো মাছ এনেছি, রুই মাছটাকে আমি মেখে নিলাম, আর ওইদিকে সবজিটাও আমার হচ্ছে, আর ততক্ষণে আমি ভাতটাকেও চাপিয়ে দিলাম, যে এদিকে রান্নাটাও কমপ্লিট হবে, এদিকে আমার খাওয়া দাওয়াটাও হয়ে যাবে। ভাতের মধ্যে কাঁচা মিষ্টি কুমড়ো আর একটা করলা আর একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। কাঁচা কাঁচা মিষ্টি কুমড়ো না ঝোল খেতে বেশ ভালো লাগে নিরামিষ করে, কিন্তু খাওয়া খুব কমই হয়,
তো টাটকা কুমড়ো দেখে আর লোভ সামাল করতে পারলাম না। আমি খাই বা না খাই, আমার হাজবেন্ডের জন্য আমি সেদ্ধ দিয়ে দিলাম। আর তারপরে এই মানি প্ল্যান্টের গাছটার জলটা অনেক দিন পাল্টানো হয়নি, তো জলটাকে পাল্টে নতুন জল দিয়ে আবার জায়গার মতো রেখে দিলাম। আর এই দেখো চেরি ট্রিটা একটু নড়ে গেছিলো, ওটাকেও আবার ঠিক করে দিলাম। তো এদিকে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এবারে দুটো প্লেটে বেড়ে নিয়েছি, একটা আমার ছেলের জন্য, একটা আমার জন্য। ছেলেটাকে দিতে ভীষণই ভয় করছিল যে ওর পেটের যদি কোনো সমস্যা হয়, সেই কারণে। তো তারপরে দুজনে মিলে বসে খেয়ে নিলাম। আর এইদিকে আমি মাছটাকে ভাজতে বসিয়ে দিব। ভাতটাকে নামিয়ে নিয়েছি, ততক্ষণে ভাতটা হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজা হবে, ততক্ষণে আমি মশলাটাও করে নেব, আর এদিকে বাকি কাজগুলোও কমপ্লিট করব। ওইদিকে মাছের ঝোলটাকে বসিয়ে দিয়েছি, আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করব। মশলাটাও কষানো হয়ে গেছে ততক্ষণে। আর আমি ঝোলটাকে ফুটতে দিয়ে এইদিকে দেখো সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। বললাম না তখন যে সবজি গুছানোর আর সময় পাইনি, আর এখন একটু হাতটা ফাঁকা হয়েছিল, তাই সবজিগুলোকে সমস্ত নেটের ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে ফ্রিজে চালান দিয়ে দিলাম। থাকলো বেশ একটা সপ্তাহের মনে। আর যতগুলো সবজি আছে আমার এক সপ্তাহর বেশিই চলে যাবে, নিশ্চিন্ত মনে ফ্রিজের ভিতরে বসে রইল ওরা। এবারে বাসনগুলো মাজবো, অনেক কটা বাসন পড়েছিল। আর ইদানিং না বেশ অনেকটাই বাসন জড়ো হয়ে যাচ্ছে। আমি 2-4টে করে মেজে নিই, কিন্তু 2-1 দিন যাবৎ কী যে হচ্ছে আমার সঙ্গে, বেশ অনেকটা পরিমাণে বাসন জড়ো হয়ে যাচ্ছে, তারপরে আমি ধুচ্ছি। বড্ড বিরক্তি লাগছে জানো। ব্যাস বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে বাসনগুলোকে গামলার মধ্যে উপর দিয়ে দেব। যদি উপর করে দেওয়া যায় তাহলে জলটা তাড়াতাড়ি পড়ে যায়, আর পরে বাসনগুলোকে মুছে সুন্দর করে ক্যাবিনেটে তুলে রাখতে পারি, তাহলে আমারই একটু সুবিধা হয়। আর বাসন যদি এমনি উপর দিয়ে না দিয়ে এমনি রেখে দিই না, জল বাসনে থেকেই যায়, বড্ড অসুবিধে হয়। আর এইদিকে দেখো মাছের ঝোল তো হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এইদিকে মিষ্টি কুমড়ো পাতার ভর্তা করছি। মিষ্টি কুমড়োর পাতাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে তেলের মধ্যে একটু সাঁতলে নিলাম, তাহলে না টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, ভালো লাগে খেতে। আর ওইদিকে গ্যাস ট্যাসগুলো মুছিয়ে কিচেন কাউন্টার টপটাকেও ভালো করে মুছে নিয়েছি, রান্নাঘরটাকেও মুছে নিয়েছি। আর এসেছি এবারে ওপরের ঘরে, ঘরগুলোকে ঝাড়ু দেওয়া বাকি রয়েছে। আজকে আর ঘর মুছবো না, সকালের দিকটা নিচের ফ্লোরটাকে মুছে নিয়েছি, তাই ভাবছি ওপরটা আর আজ মুছবো না, আবার কালকে মুছবো, তাহলে আমার একদিনে অনেকটা চাপ হবে না। তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে পাপোশগুলোকে তুলে আনি, এবার ঝেড়ে ঝেড়ে তুলে নেওয়ার পালা। দেখেছো কত পরিমাণে ধুলো বেরোচ্ছে পাপোশ থেকে, প্রচুর পরিমাণে ধুলো বেরোয়, আর একদম পাপোশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমার তো মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আর এত সুন্দর রোদ্দুর ছিল না, রোদ্দুর দেখে মনে হচ্ছিল বেশ খানিকটা সময় ছাদের উপরে কাটিয়ে নিই, কিন্তু সে তো আর হবে না, কারণ এদিকে স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপরে খাওয়া দাওয়া। আর এদিকে দেখছি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে যাই নিচে, তাহলে আমাকে আর ডবল করে খাটনি করে ছাদের উপরে আসতে হবে না। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল। এবারে ফ্রেশ হব, তারপরে পুজোটা দিয়ে নেব, আর খাওয়া দাওয়াও করতে হবে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, বেলা তখন অনেকটাই হয়েছে। এখন হলো বিকেলবেলা, সবাইকে গুড ইভিনিং। আর আমার না খুব টক টক খেতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল ঝাল ঝাল টক টক কিছু খাই। তো কি খাবো, ঘরে কিছুই ছিল না টক জাতীয়। আচার ছিল, কিন্তু আচার আমি খাই না, কারণ পেটের অনেক প্রবলেম হয় আমার। তো সেই কারণে ভাবলাম কাঁচা পাকা টমেটো আছে, চলো এইগুলোকে একটু মাখা করে খাই। তো আমার কাছে তেঁতুল ছিল, তেঁতুলটা একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর তারপরে কাঁচা লঙ্কা দিয়ে চিনি নুন দিয়ে ভালো করে
টমেটোটাকে মাখা করে নিয়েছি। তেঁতুলটাও ভীষণ অল্প পরিমাণে দিয়েছিলাম। আর আমি বসে বসে খাচ্ছিলাম, তখন গোলু এসে আমার থেকে 2 চামচ খেয়েছে। আর খাওয়ার পরে তো ওর পুরো ভালো লেগে গেছিলো, বলছিল আর একটু খাবো। আমি ওকে একদম না করেছি, কারণ কালকে পরীক্ষা আছে, যদি পেটের কোনো আবার সমস্যা হয়। ওই যে বাচ্চা কাচ্চারা মানতে চায় না, আর তারপরে খেয়ে নেয়, আর পরে পেটের সমস্যা হলে তখন নিজেই সমস্যায় পড়ে, আবার আমাদেরও সমস্যায় পড়তে হয়। আর এদিকে ও খেয়ে তো ভীষণ খুশি, বলছে মা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে, আমার পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি আমাকে বানিয়ে দিও। আমি বললাম ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে আসি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা খুব ভালো থেকো।